তিনি যদি রাজনীতি করতে চান তাহলে বিচারকের আসনে রিজাইন করে আসা উচিত। সেই রাজনীতিবিদদেরকে আমরা দেখলাম, বিচারক রাজনীতিবিদ, এই গত 5 তারিখের পরে তারা পালিয়ে গিয়ে অন্য দেশে আশ্রয় নিতে লাগলেন। তারা সিলেট সীমান্ত দিয়ে পার হওয়ার জন্য গিয়েছিলেন, কপাল মন্দ, তারা যেতে পারেন নাই। জনতার জালে তারা আটকা পড়ে গেছে। জনতা তাকে জঙ্গলের মধ্যে আবিষ্কার করলো, জিজ্ঞেস করলো, জনাব আপনার নাম? তিনি বললেন, আমার নাম শামসুদ্দিন চৌধুরী। তারা বলল, আপনি কি কালো মানিক? তিনি বললেন যে আমি সেই বিচারক। তা আপনি এখন কোথায় আছেন? বলে যে সম্ভবত আমি ভারতে আছি। বলে, না গো শোনা, আপনি বাংলাদেশের জালে ধরা পড়ে গেছেন। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। তখন তিনি কলাপাতার উপর শুয়েছিলেন। হায় রে কপাল, আপনাকে এই জঙ্গলে কলাপাতায় শুইতে হবে কেন? এই কারণে তার অপকর্ম ছিল আকাশচুম্বী। এই জন্য সাহসের সাথে বাংলাদেশে থাকার সাহস তিনি করেননি। পালানোর পথ খুঁজেছিলেন, সেই পথ ধরতে গিয়ে তিনি আটকা পড়ে গেছেন। এরকম অনেকে পালিয়েছেন। তারা পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা 15.5 বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে, এখন তারা পালিয়ে গেছে, আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু না, তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। এদেশের মানুষের হাজার হাজার মানুষ যারা খুন হলো, গুম হলো, যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সময় আপনারা আবার উস্কানি দেন। এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। প্রিয় দেশবাসী, গেল তাদের আমল, করলো ধ্বংস বাংলাদেশ, জাতিকে করলো বিভক্ত। এখন আমরা কি করতে চাই? আমরা চাই এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্তি দান করেন। যদি দেশের মানুষের ভালোবাসা এবং সমর্থনে আমরা এই দেশের মানুষের খেদমত করার, সেবা করার সুযোগ পাই, তাহলে সর্বপ্রথম আমরা হাত দিব শিক্ষা ব্যবস্থায়। কারণ আমাদের শিক্ষা হচ্ছে কিরানি তৈরির শিক্ষা, আমাদের শিক্ষা বিজ্ঞানী তৈরির শিক্ষা নয়। যার কারণে আমাদের দেশে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, বিজ্ঞান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট, যুগের পর যুগ সেখান থেকে অনেক শিক্ষিত মানুষ বের হচ্ছেন, কিন্তু জাতিকে তারা কিছু দিতে পারেন না, ভালো একটা সুইও উপহার দিতে পারেননি, কারণ ওই শিক্ষার ব্যবস্থা নেই। আবার যারা একটু শিক্ষিত হয়েছেন তাদের ক্ষেত্রে নৈতিক মূল্যবোধের অভাব থাকার কারণে তারা জাতির পকেটে আস্তে করে হাত ঢুকিয়ে দেয় এবং পকেট খালি করে, পকেট লুণ্ঠন করে, ব্যাংক ডাকাতি করে সমস্ত অর্থ তাদের কূটবুদ্ধির জোরে বিদেশে তারা পাচার করে দেয়। 15.5 বছরে দেশ থেকে বিদেশে 26 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। তারা দেশে থাকা অবস্থায় অনেক সুন্দর সুন্দর কথা বলতেন। কারো কারো কথা শুনে মনে হতো তিনি বোধহয় এ যুগের তাপসী রাবিয়া, কারো কথা শুনে মনে হতো তিনি বোধহয় হাসান বসরি। কিন্তু এখন তারা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে, আত্মগোপনে চলে যাওয়ার পরে, জেলে ঢোকার পরে এখন যেখানেই তাদের উপরে হাত পড়ছে সেখান থেকে দুর্গন্ধ বের হয়ে আসছে, সেখানেই অবৈধ সম্পদের খনি বের হয়ে আসছে। সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, এরা যত টাকা জনগণের চুরি করে দেশে কিংবা বিদেশে জমা করেছে, পাচার করেছে, সবগুলো উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনতে হবে এবং সেই টাকা দিয়ে জনগণের সুষম উন্নয়ন করতে হবে। আমরা কোনো বৈষম্য চাই না। এই নারায়ণগঞ্জ পুরা জেলাটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, কিন্তু এখানে নারায়ণগঞ্জ মহানগরী আমির বলে গেলেন এখানে কোনো মেডিকেল কলেজ নাই, কোনো বিশ্ববিদ্যালয় নাই, উচ্চতর কোনো শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নাই। কেন?
26 লক্ষ মানুষের এই নগরী, প্রায় 40 লক্ষ মানুষের এই জেলা কেন বঞ্চিত হবে? আমরা দেখি যে কোনো কোনো জেলা মাত্র 3টা উপজেলার জেলা, সেখানে ইউনিভার্সিটি আছে, সেখানে মেডিকেল কলেজ আছে, উন্নততর স্পেশালাইজড হসপিটাল আছে, সেখানে কারিগরি প্রতিষ্ঠান আছে, সেখানে এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে। 3 উপজেলার জেলায় যদি এটা হতে পারে, 40 লক্ষ মানুষ কি অপরাধ করেছে যে তাদের এখানে হলো না? মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. যারা গডফাদাররা জমিদারি নিয়েছিলেন তারা কি করেছেন? তারা তাদের আপার কাছ থেকে এগুলো আদায় করেননি কেন? কারণ তাদের ধান্দাবাজি ছিল জমিদারি টিকিয়ে রাখা, মানুষের উপর সন্ত্রাস করা এবং চাঁদাবাজি, লুণ্ঠন, দখলদারি চালিয়ে যাওয়া। তারা জনগণকে নিয়ে তাদের কোনো কর্মসূচি ছিল না, পরিকল্পনা ছিল না। সম্মানিত ভাইয়েরা, এটা শুধু নারায়ণগঞ্জের দুর্ভাগ্য নয়, এটা সারা দেশের দুর্ভাগ্য। আমরা ইনশাআল্লাহ এমন শিক্ষা আমাদের সন্তানদেরকে দিব, গরিব ধনী কোনো বাস বিচার হবে না। ধনীর সন্তান তার পিতার টাকায় লেখাপড়া করবে, গরিবের সন্তান সরকারের টাকায় লেখাপড়া করবে।